হ্যালো 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 আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। প্রথমত কিছু গাফিলতি, কিছু সমস্যা বা আমার নিজের টাইম ম্যানেজমেন্টের সমস্যার কারণে হয়তো ক্লাস রেকর্ড দিতে লেট হয়ে গিয়েছিল। অসিন্ট শুরু হয়ে গিয়েছে। অসিন্ট এটা ইন্টারেস্টিং টপিক, অনেকের কাছে এটা অনেক ভালো লাগে। আবার এখানে আপনারা অনেকে আছেন আসলে অসিন্ট বলতে কি বোঝায় এই বিষয়ে ধারণা নেই। তো সবকিছু বিবেচনা করেই আমরা ভালো মতো ব্যাপারগুলো শুরু করব, আয়ত্ত করব, যাতে আমাদের সবকিছুই কাভার হয় মোটামুটি। ঠিক আছে, এবার শুরু করা যাক আমাদের মেইন টপিকগুলা, যাতে আমরা সহজে বুঝতে পারি কিভাবে কি করতে হবে সবকিছুই। প্রথমত যে ব্যাপারটা, এখন থেকে একটা অ্যানাউন্সমেন্ট, সহজ একটা অ্যানাউন্সমেন্ট বলি। আমার গিটহাব রেপোজিটরি যেটা আপনাদেরকে দিয়েছি এই কোর্সের রেপোজিটরি, ওইটা অবশ্যই ফলো করতে হবে সবাইকে, কারণ ওইখানে আমি আমার সব রিসোর্সেস যেগুলো আছে সেগুলো আমি ওখানেই দিব। আর সেকেন্ডলি যে ব্যাপারটা হচ্ছে কথা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন থেকে সপ্তাহে শুক্রবার ছাড়া বাকি সব দিনই ক্লাস আসবে। যদি ডিউরেশন কম হয় তবু আসবে, রেগুলারিটি মেনটেন করা হবে, স্লোলি প্রোগ্রেস হবে, আস্তে আস্তে শেষ করা হয়ে যাবে। এখন প্রথমত অসিন বলতে কি বোঝায় অনেকে বুঝতে পারছে না, সেটা সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ খুব ভালো মতো বুঝবো। আর তবে গরমের কারণে ফ্যানটা ছেড়েছি, যার কারণে হয়তো কিছু আওয়াজ আসতে পারে, তবে সমস্যা নেই। এই জন্য আমি একটু ভয়েসটা বেশি বাড়াই রাখছি, এই রেকর্ডিং এর মাইক্রোফোনে আমি মানে সাউন্ডটা বেশি বাড়িয়ে রেখেছি, তাই হয়তো আপনার কান ফাটতেও পারে। যাই হোক, মেইন টপিকে আসা যাক। অসিন কিন্তু কোনো বেসিক্স না, কিন্তু অসিন একটা ফান্ডামেন্টাল বা বলতে পারেন খুবই রিকোয়ার্ড একটা স্কিল, যেটা আপনি রেড টিমিং এ যান না নাকি ব্লু টিমিং এ যান, এটা আপনার ইচ্ছা, কিন্তু এইটা না শিখলে আপনি আসলে আটকে যাবেন। অসিন আপনার লাগবে কারণ আপনি ইনফরমেশন গ্যাদার, মানে কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা পার্সন, কোনো একটা কোম্পানি, সেটা সম্পর্কে আপনি ইনফরমেশন, ইনিশিয়াল কিছু ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। আপনি যদি সেই ইনফরমেশন কালেক্ট করতে না পারেন, আপনি ফার্দার আগাতে পারবেন না আসলে। সো আপনার, আমি পেনিট্রেশন টেস্টিং এর জন্যই তো এটা কোর্সটা, তো আপনার এখানে তো অসিন লাগবে, রাইট? তো সবগুলো বিবেচনা করে আমাদের অসিন ভালোভাবে শিখবো। মানে আমরা অসিন কিভাবে শিখবো, আমরা অসিন এমন ভাবে শিখবো যেন আমরা অসিনের যে প্রজেক্ট আছে সেটাও করতে পারি, এর পাশাপাশি আমরা মানে পেনিট্রেশন টেস্টিং, রেড টিমিং, এই দুইটাই আমার টার্গেট। এইটার জন্য যতটুকু আমার অসিন লাগবে সেটাও যেন আমাদের কভার হয়ে যায়। সো ওভারঅল খুবই গুরুত্বপূর্ণ অসিনটার, আসলে জবের ডিমান্ড অনেক বেশি। কখন আপনি জব বোর্ডে সার্চ করে দেখেন জাস্ট অসিন পারলে কি করা যায়, কি কি আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য কি কি অপরচুনিটি খোলা আছে। ওভারঅল যখন বাংলাদেশে আমি কনটেক্সের কথা বলি, বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে কনসার্নই না, ওরা ওরা কনসার্ন অন্য ব্যাপারগুলো নিয়ে। বাংলাদেশে গভর্নমেন্ট ওয়েবসাইট খুবই আনসিকিউর, এখানে মানে ডিডোসও মারা লাগে না ভাই। কেউ যদি 100 জন একসাথে যদি ওয়েবসাইটে ভিজিট করে, ওয়েবসাইট এমনিই তোমার স্লো হয়ে যায়, ডিডোসও মারা লাগে না আলাদা করে। এই জন্য দেখবেন যে ওই এসএসসি এইচএস রেজাল্টের দিন আমার সার্ভার এত স্লো, আমি রেজাল্ট দেখতে যাচ্ছি দেখা যাচ্ছে লোডিং মারতে মারতে, কারণ লাখ লাখ মানুষ একসাথে ভিজিট করছে। এই জন্য সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের গুরুত্ব দেই না, কিন্তু আপনি ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, এখানে আপনি জব বোর্ডগুলো দেখবেন, এইখানে আসলে বাস্তবতা হচ্ছে আপনি যদি ইন্টারভিউটা পাস করে ফেলতে পারেন, আপনাকে জব পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে ভেন্ডর সার্টিফিকেশন প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে, এটাও কথা। তবে ওই রকম না যে আপনি ভেন্ডর সার্টিফিকেশন ছাড়া ওরা আপনাকে ডাকবেই না, রিকোয়ারমেন্ট লিখে রাখছে এইটা না হলে আপনি ইন্টারভিউতে আসবেন না, অ্যাপ্লাই করবেন না, এইরকম কোনো ব্যাপার না আসলে। ইভেন এইরকমও আছে কোম্পানি যেখানে আপনি যদি এইরকম যদি হয় যে কোনো মানে ইন্টারভিউ কোনোভাবে পাশ করে ফেলেছেন, আপনাকে ট্রেনিং দেয় 4-5 মাসে, এরপরে আপনাকে জবের জন্য, মানে আপনি সিলেক্টেড হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিভাবে বলতে পারছি তো জবের সাথে, কারণ আমার ইউএসএ আমার নিজের স্টুডেন্ট আছে, ওরা জব পেয়েছে। এবং এটা যে সাইবার সিকিউরিটিতে এইরকম না, ওরা আসলে আম, বলতে পারেন যে আইটি সেক্টরে যা আছে সেখানে ওরা এইসব জিনিসপাতি ফেস করেছে এবং পেয়েছে। তো এগুলো অনেক ইন্টারনাল ব্যাপার স্যাপার আছে, এবং বাংলাদেশের কনটেক্সটে এগুলো অনেক মানে না, বাংলাদেশে অনেকগুলা ব্যাপারই আছে। সো এই জন্যই দেখতে পাবেন আপনার অনেকগুলো ভেন্ডর সার্টিফিকেশন, অনেকগুলো প্রজেক্ট, ভালো ভালো স্কিল আছে, খুবই স্ট্রং সিভি বানাইছেন, তারপরেও আপনাকে হয়তো চুজ করছে না, চুজ করলেও 15,000 মাসে স্যালারি আপনাকে অফার করছে। তো এইটা ব্যাপার। এখন আমরা মেইন টপিকে শুরু করা যাক, অসিনটা যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আজকের টপিকটা, সেটা আমরা একটু শুরু করতে পারি।
ওকে, এটা হচ্ছে আমাদের স্লাইড। প্রথমত যখন আমি ওসিন নিয়ে কথাবার্তা বলবো, ওসিন বলতে আসলে কি বোঝায়। তো আমি এইখানে স্লাইডটা তো নিয়েছি, বাট স্লাইডের পাশাপাশি আমরা আরো অনেকগুলো ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। লাইক আসলে অসিন বলতে আসলে কি বোঝায়, জাস্ট অসিন যখন বলছি এটা কি বোঝায়। এখানে হয়তো বলেছে যে দ্য ইন্টারনেট মেড ইনফরমেশন পাবলিকলি অ্যাক্সেসিবল অ্যাট অ্যান আনপ্রেডিক্টেড স্কেল। ওপেন সোর্স ইন্টেলিজেন্স অসিন ইজ মাল্টি মেথড প্র্যাকটিস অফ কালেক্টিং, অ্যানালাইজিং এন্ড মেকিং ডিসিশন ফ্রম দিস পাবলিকলি অ্যাভেলেবল ডাটা। অনেকে কিছু বুঝি নাই আসলে, ব্যাপারটা আমি একটু সহজে বোঝাই। একটা টেক্সট এডিটর ওপেন করি। প্রথমত আমি একটা ওয়ার্ড বলি, জাস্ট ইন্টেলিজেন্স। এই ওয়ার্ডটা বলতে বোঝানো হয় বুদ্ধিমত্তা। আপনারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথাবার্তা বলেন, এবং অনেক কথাবার্তা সাম্প্রতিক সময় আমরা শুনতে পাচ্ছি। তো এটা নিয়ে অনেকের ভয়, এআই আমাদের জব খেয়ে নিবে। অনেক পোস্ট আমি রেগুলার হতে পারি, সিএসসি নিয়ে পড়াশোনা শুরু করছে, ওরা মতামত চায় সিএসসি নেওয়া উচিত কিনা। কারণ হচ্ছে এআই জব খেয়ে দিবে, নিজে রিসার্চ করাটা গুরুত্বপূর্ণ। তো ওই ব্যাপারটা দিয়ে আমরা না যাই, বাট সাইবার সিকিউরিটি অবভিয়াসলি সেফ ফ্রম এআই। আপনাকে নিজে রিসার্চ করে বুঝতে হবে, ওই অনুযায়ী আপনাকে কেরিয়ার করতে হবে, আপনার প্যাশনেট হলে আপনাকে দেখতে হবে। কারণ মতামতের উপর ভিত্তি করে আমি কখনো কোনো মেজর বা কোনো একটা ব্যাচেলার্স আমি নিব না। আমি ব্যাচেলার্স যদি কোনো কিছু নেই, তাহলে সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার প্যাশনের উপর ভিত্তি করেই নিব। ওকে, তো এই ব্যাপারটা একটু মাথায় রেখেই কাজ করবো। এখন ইন্টেলিজেন্স যখন বলি, জাস্ট বুদ্ধিমত্তা। এখন অসিন্ট এই ওয়ার্ডটা ফুল মিনিংটা হচ্ছে আমাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর ওপেন সোর্স বলতে বোঝানো হয় যেই ধরনের ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল আমি বিভিন্ন ধরনের মেথড ইউজ করে, লাইক বিভিন্ন ধরনের অটোমেশন টুলস হতে পারে, সার্চ ইঞ্জিন হতে পারে, রিসার্চ হতে পারে, অনেকগুলো সোর্স হতে পারে, সেগুলোকে ইউজ করে এই যে আমাদের ডাটা যেগুলো আছে, যেগুলো পাবলিক অ্যাভেলেবল, সেগুলোকে আমি কালেক্ট করেছি। সেই কালেক্ট করা ইনফরমেশন আমি র ডাটা হিসেবে দেখছি। এবং র ডাটাটা এইরকম যে আমি কোনো একটা জায়গায় কোন একটা ইমেল পেলাম, সেই ইমেলের সাথে কানেক্টে কোনো একটা পাসওয়ার্ড পেলাম, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আমি এই জিনিসগুলো পেয়েছি, এগুলো র ডাটা। মানে ইনিশিয়ালি আমি এখানে কানেকশন দিতে পারছি না, এখন আমি আমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এইগুলোর মধ্যে একটা কানেকশন আমি ক্রিয়েট করলাম, একটা মিনিংফুল জিনিস বের করা হলো, এটা রিপোর্ট জেনারেট করলাম। লাইক কোন একটা পার্সন সম্পর্কে আমি অনেকগুলো ইনফরমেশন খুঁজে পেয়েছি, যেগুলা দে আর কানেক্টেড টু ইচ আদার, ইন্টার কানেক্টেড টু ইচ আদার। এই জিনিসটা বলা হয় ওপেন সোর্স ইন্টেলিজেন্স। অর্থাৎ পাবলিকলি যেই ধরনের ইনফরমেশন গুলো অ্যাভেলেবল আছে, ব্যাপারটা যদি আমি আবার রিপিট করি, যে পাবলিকলি আমাদের কাছে যা যা ইনফরমেশন অ্যাভেলেবল আছে সেগুলোকে কালেক্ট করা, সেগুলোকে অ্যানালাইজ করে সেইগুলো আমাদের কানেকশন আমাদের বের করা, তারপর একটা ইনিশিয়াল একটা অবস্থায় পৌঁছানো যে ধরেন একটা কোম্পানি সম্পর্কে আমি ইনফরমেশন গ্যাদার করব। তো ইনফরমেশন গ্যাদার করে আমি একটা ভালো একটা মানে ফাইনাল একটা অবস্থায় পৌঁছাবো যে আমাকে কিছু সেন্সিটিভ ইনফরমেশন বা মিনিংফুল ইনফরমেশন আমার কাছে আছে ওই কোম্পানি সম্পর্কে। এটাই ওসিন্টের কাজ। তো ওসিন্টকে যদি আমি এক লাইনে ডিসক্রাইব করি, যে পাবলিকলি যত ইনফরমেশন অ্যাভেলেবল আছে সেইগুলো আমি ব্যবহার করে কোনো একটা টার্গেট অর্গানাইজেশন হতে পারে, কোম্পানি হতে পারে, বা পার্সন হতে পারে, তার সম্পর্কে আমি ইনফরমেশন কালেক্ট করা, যেটা মিনিংফুল, যেটা সেন্সিটিভ, যেটা মেক সেন্স করে। তো এই ধরনের ইনফরমেশন কালেক্ট করাকে আমরা অসিন বলি। তো অসিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্কিল। পেন টেস্টিং ক্ষেত্রে অসিন গুরুত্বপূর্ণ, কারণ পেন টেস্টিং এর ক্ষেত্রে আপনাকে টার্গেট কোম্পানি যার পেন টেস্টটা করবেন তার সম্পর্কে আপনাকে ইনফরমেশন গ্যাদারিং করতে হবে। ঠিক তেমনি ব্লু টিমেও গুরুত্বপূর্ণ। ব্লু টিমে কিভাবে কাজে আসে সেটা নিয়ে আমরা আজকেই জানবো, সামনে স্লাইড আছেই। অসিন, জাস্ট অসিনকে যদি আপনি ক্যারিয়ার নিয়ে করতে চান তাহলে তো অসিনটা সবচেয়ে ভালোভাবে শিখতে হবে। তো এইটাই আমাদের আমরা অসিন বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স একটা মিনিংফুল আমি আইডিয়া যদি বলতে পারি, এটা একটা আইডিয়া হিসেবে আপনি কাউন্ট করতে পারেন আসলে। এখন আমরা যে সামনে আগাই, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা সিগন্যালই আছে, রাইট? মানে আপনি এটাকে বলতে পারেন যে এখানে অনেকগুলো র ডাটা আছে, লাইক ডাটা স্ট্রিম 44/6 রিপোর্ট গ্লোবাল ব্লা ব্লা ব্লা। এখানে এতগুলা জিনিস র ডাটা হিসেবে আছে। র ডাটা বলতে এরা একটা মানে একে অপরের সাথে কোনো কানেকশন নাই, বা এখানে কোনো মেক সেন্স করে না। এখানে জাস্ট এমনি একটা ডাটাটা এইভাবে বলতে পারেন যে আই হ্যাভ এ কম্পিউটার, এটা বলতেছি, আবার মাই কম্পিউটার আরেকটা জিনিস বলতেছি, আবার বলতেছি মুক্তাসিম ফাদ, আবার বলতেছি 20 আগস্ট।
এই ধরনের জিনিসপাতি যা আছে ডাটা হিসেবে কাউন্ট করতে পারি, তথ্য যেটা আসলে এমনি বলতেছি বাট এটা আসলে কি মিনিং বোঝাচ্ছে, এটা আমি কেন বলতেছি, এদের মধ্যে আসলে কোনো মিনিংফুল অর্থ বহন করছে কিনা এটা আমি জানি না। যখন আমার যত র ডাটাগুলো আছে সেগুলো একসাথে মিক্স আপ করে আমি কোনো একটা মিনিংফুল জিনিস তৈরি করলাম, সেগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করলাম, যেটার মাধ্যমে আমি কোনো একটা কিছু একটা এমন একটা স্টেট পেলাম যেখানে এইগুলো আসলে মেক সেন্স করে, মিনিংফুল, সেন্সিটিভ হতে পারে নাও হতে পারে, এটা আমি আমার ইন্টেলিজেন্স ব্যবহার করে করলাম। এই জিনিসটাকে আমি বলবো ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো এই ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা অনেক ধরনের মানে সোর্স আমরা করে থাকি, রাইট? বাট আমরা কি কি ধরনের ডাটা টাইপ, মানে কোন কোন জায়গা থেকে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি সেটাও আমি একটু বলতে পারি। লাইক আমি পাবলিক রেকর্ডস থেকে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি, মিডিয়া থেকে। আমি অবশ্যই এখানে বর্তমান সময়ে যদি 2026 সালের কথা বলি, 2026 সালে এসে আমি এই যে ইনফরমেশন গ্যাদার করব ইউজিং মাই অসেন স্কিল, কোন কোন সোর্স থেকে আমাকে কালেক্ট করতে হবে, কোন কোন ডাটা সোর্স থেকে আমি কালেক্ট করতে হবে সেটা আমার জানা উচিত, রাইট? সো এই জন্য আমরা এটাকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে আমার আসলে কোন কোন ডাটা সোর্স থেকে আমাকে ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি, রাইট? তো এই জন্য এই যে আমরা কয়েকটা রেখেছি পাবলিক সোর্স, এখান থেকে আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি। লাইক পাবলিক রেকর্ডস, গভর্নমেন্ট ডক্স, রেগুলারি ফিলিংস থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি। মিডিয়া, ব্রডকাস্ট নিউজ, অনলাইন আর্টিকেলস, সোশ্যাল মিডিয়া পপুলার যেমন ফেসবুক, এক্স, ইউটিউব, ওয়েবসাইট হতে পারে একাডেমিক পেপারস, নিশে ফোরামস, তারপর কমার্শিয়াল ডাটা লাইক ইন্ডাস্ট্রি ডাটাবেজেস, মার্কেট রিপোর্টস। এই ধরনের কিছু সোর্স আছে যেগুলো আসলে সবাই যারাই ওসিন নিয়ে কাজ করে, যারা ওসিন ইন্ডাস্ট্রিতে আছে, সবারই নিজস্ব একটা চেকলিস্ট থাকে। এই চেকলিস্ট অনুযায়ী এরা ফলো করে, সবার কাস্টম চেকলিস্ট থাকে, কেউ কারো চেকলিস্ট ফলো করে না। এরা শিখতে শিখতে আসলে নিজের একটা চেকলিস্ট একসময় বানানো হয়। বিগিনার হিসেবে সবাই অন্য চেকলিস্টটা ফলো করে, পরবর্তীতে নিজের চেকলিস্ট নিজের অনুযায়ী বানায়। ইভেন এটা সব ফিল্ডে লাইক পেনশন টেস্টিং এও নিজের চেকলিস্ট থাকে, বাগ বাউন্ডি হান্টিং যারা করে থাকে তাদেরও নিজস্ব চেকলিস্ট থাকে। সো এইভাবে ওসিনটা কিন্তু নিজস্ব একটা চেকলিস্ট থাকে, ঠিক আছে? সো ওরা নিজের চেকলিস্টটা ফলো করে সেই অনুযায়ী আসলে স্টেপ বাই স্টেপ আগায়। লাইক আমি ইনিশিয়ালি এই জিনিস থেকে শুরু করব, তারপর স্টেপ বাই স্টেপ কি কি আমি কত ভেতর যেতে পারি, কত আমি সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারি অ্যাবাউট দ্য টার্গেট, এটা ডিপেন্ডস করে। সো আগাও যাক, বাট আমরা আশা করি মেইন থিমটা বুঝতে পারছি। এখন আমি কিছু জিনিস নিয়ে বলতে চাই, কিছু প্রিন্সিপাল আছে আমাদের অসিন্টের ক্ষেত্রে। যখন আমি অসিন নিয়ে কথা বলবো, কিছু প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল বলতে বোঝানো কিছু ল রেগুলেশনস যেগুলা আমাদের সবার ফলো করা উচিত, যেগুলো ফলো করা আমি ম্যান্ডেটরি বলে মনে করছি। প্রথমত ট্রান্সপারেন্সি বা দ্য অ্যাকাউন্টেবিলিটি। তো ট্রান্সপারেন্সি বলতে আসলে কি বোঝানো হয়? ট্রান্সপারেন্সি বলতে বোঝানো হয় যখন আমি অসিন্ট এর স্কিলটা ব্যবহার করে কোনো কিছু সম্পর্কে আমি ইনফরমেশন গ্যাদার করছি, ইনফরমেশনগুলো এমন হতে হবে যে ইনফরমেশনগুলো পাবলিকলি অ্যাভেলেবল। ট্রান্সপারেন্ট এই ওয়ার্ডটা আমি যখন বলি, ট্রান্সপারেন্ট বলতে বোঝানো হয় যে লাইক আয়না একটা সামনে আছে বা একটা কাঁচ সামনে আছে, আমি কাঁচের সামনে থেকে পেছনের অংশটা দেখতে পাচ্ছি। যেমন আমাদের বাসা বাড়িতে অনেক ফার্নিচার থাকে যেখানে কাঁচ লাগানো থাকে, যেটার মাধ্যমে কাঁচ থেকে আমি ভেতরে কি রাখা আছে সেটা দেখতে পাই। তো ট্রান্সপারেন্সি বলতে এটাই বোঝানো হয় যে আমার দেখা যাচ্ছে যা আছে সেটা সবাই দেখতে পাচ্ছে, সবার জন্য অ্যাভেলেবল আছে। এই ধরনের কোনো কিছু যদি হয় যে আমি অসিন্ট স্কিল ব্যবহার করে ইনফরমেশন গ্যাদার করছি, ইনফরমেশন গ্যাদার করলে ওইটা যে ট্রু হবে এরকম কোনো কিছু না। এটাও গুরুত্বপূর্ণ যে আমি অসিন্ট ইউজ করে যে ডাটাগুলো কালেক্ট করেছি সেটা আসলে ট্রু নাকি ফলস সেইটা আমাকে ভেরিফাই করতে হবে। সো এটা এমন ভাবে আমরা যেটা করব যে মানে আমার ইনফরমেশন গ্যাদার করতেছি ওসিন নিয়ে, সেটা যেন সবাই দেখতে পারে। লাইক আপনি স্টেপগুলো বলেইলেন যে আপনি কিভাবে আপনি এই ডাটাগুলো খুঁজে বের করেছেন, তো অন্য কেউ সেটা যদি টেস্ট করে সেও যদি যেন সেম ডাটা পায়, এটাকে ট্রান্সপারেন্সি বলা হয়। কোনো হিডেন কোনো কিছু রাখবো না। তারপরে যদি বলা হয় রিলেভেন্স, ক্লিয়ারিং অবজেক্টিভস এন্ড টাইমলাইনেস, ডিমান্ডস ফিল্টারিং, ইনফরমেশন ওভারলোড টু সাব দ্য মিশন।
ক্লিয়ার অবজেক্টিভ আমি টাইমলাইনেস রাখবো। ক্লিয়ার অবজেক্টিভ বলতে আমার উদ্দেশ্য কি, আমি কি আসলে বের করতে চাই, অসিন ব্যবহার করে কোন কোন সোর্স আমি ইউজ করেছি, এই ধরনের জিনিসপাতি। ঠিক আছে, এটাকে বলা হয় রিলেভেন্স। রিলেভেন্স বলতে আরো সহজে বললে যে স্ট্রেট অন দ্য টপিক। উদাহরণস্বরূপ আমি বলতেছি যে রিসেন্টলি ধরেন 2021 সালে কোনো একটা ফিশিং ক্যাম্পেইন হয়েছিল, আপনি সেই ফিশিং ক্যাম্পেইন সম্পর্কেই আপনি ইনফরমেশন গ্যাদার করবেন, এর বাইরে না। আপনি যদি ফিশিং ক্যাম্পেইন সম্পর্কে এটার উপর অসিন করতে গিয়ে আপনি 2021 সালে সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিল সেটা নিয়ে যদি আপনি অসিন করতে চান, সেটা রিলেভেন্ট থাকতেছে না, টপিক থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য রেলেভেন্স মানে যে টপিকটাতে আছি ওইটা নিয়ে আমি ইনফরমেশন গ্যাদার করবো, ওইটার বাইরে আউট অফ টপিকে আমরা কখনো যাব না। তারপর লিগ্যালিটি। লিগ্যালিটি বলতে বোঝানো হয় যে ইউজিং অসিন্ট আমি সবার প্রাইভেসিকে গুরুত্ব দিব। তো প্রাইভেসিকে গুরুত্ব দেওয়ার অর্থটা এভাবে বলতে পারেন যে মানে সবাইকে আমি একটা মানে ফর এক্সাম্পল আমি অসিন ব্যবহার করে হয়তো কোনো একটা ডাটাবেজ আছে যেগুলা ব্রিচ ডাটাবেজ, সেখান থেকে কিছু ইনফরমেশন লাইক কিছু ইমেল পেয়েছি যেগুলো অবশ্যই প্রাইভেট ইমেল, সেটা আমি কখনোই পাবলিক করব না। এখানে সবার প্রাইভেসিকে আমি গুরুত্ব দিব। এটাই হচ্ছে আমাদের লিগ্যালিটি, মানে প্রাইভেসি লস, কপিরাইট আইপি, প্ল্যাটফর্ম টার্মস অফ সার্ভিস ডিফাইন্স হোয়াট ডাটা ক্যান বি লিগ্যালি টাচড। এই যে টার্মস এন্ড কন্ডিশন, তারপর প্রাইভেসি, তারপর কপিরাইট, এই ধরনের লস রেগুলেশন যেগুলো আছে সেগুলোকে আমাকে সম্মান করতে হবে। ফাইনালি বলতে পারি অ্যাকুরেসি এন্ড ইন্টিগ্রিটি। এটা বলতে বোঝানো হয় যে ব্যাড ডাটা লিডস টু ব্যাড ডিসিশন। অর্থাৎ অ্যাকুরেসি বলতে প্রথম দুইটা ব্যাপার এখানে আছে, প্রথমটা হচ্ছে অ্যাকুরেসি, সেকেন্ডটা হচ্ছে ইন্টিগ্রিটি। এইগুলো বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অ্যাকুরেসি বলতে বোঝানো হচ্ছে যে আমি যে ডাটাগুলো খুঁজে পেয়েছি সেই ডাটা কি অ্যাকুরেট। মানে ধরেন আপনি কোন একটা র্যান্ডম একটা টুইটার অ্যাকাউন্ট আপনি পেলেন, তো র্যান্ডম টুইটার অ্যাকাউন্টে পেলেন যে ফেসবুকের ডাটাবেজ ব্রিচ হয়েছে। এখন এইটার উপর ভিত্তি করে আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না যে এটা আসলেই হয়েছে কিনা, কারণ এটাকে আপনাকে কনফার্ম করতে হবে। আপনাকে ট্রাস্টের যত আপনার নিউজ পোর্টালস আছে, টিভি আছে, মিডিয়াস আছে, তারপর যত ট্রাস্টের আপনার টুইটার অ্যাকাউন্টস লাইক বড় বড় যদি কোনো সেলিব্রিটি পার্সন লাইক কোনো কোম্পানির সিইও, এই ধরনের মানুষ যদি টুইট করে থাকে তাহলে আপনি কনফার্ম হতে পারবেন ইয়েস এরা যেহেতু ট্রাস্টেড এটা সোর্সেস যেখান থেকে আমি ট্রাস্টেড বা মানে রিয়েল কোনো নিউজ পেতে পাই, তাহলে বিশ্বাস করা যায়। তো অ্যাকুরেসিটা হচ্ছে যে অবভিয়াসলি আমি যে অসিন থেকে যে ডাটাটা আমি রিপোর্টে লিখবো বা যেটা আমি পাচ্ছি সেটা যেন অ্যাকুরেট হয়, অ্যাকুরেট বলতে সত্যি যেন হয়। আমি কোনো আনট্রাস্টেড সোর্সেস থেকে পেলেই ওইটাকে আমি রাখবো না, এটা আসলে অসিন তখন আর হয় না। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিকে এইভাবে বলতে পারেন যে ফ্যাক্ট চেকিং অ্যান্ড ওনিং আউটকামস অ্যান্ড নন নেগোশিয়েবল অব্লিগেশনস। ইন্টিগ্রিটি যারা সিআইটির নিয়ে ধারণা আছে তারা ইন্টিগ্রিটি এভাবে চিন্তা করতে পারে যে যে ডাটাটা আছে ওইটা মানে প্রথমত এটাকে আমি চেক করে নিব এটা আসলে সত্যি কি না। তো মোটামুটি এগুলাই আসলে যেগুলো প্রিন্সিপাল নিয়ে বলা দরকার ছিল বলে মনে করছি, এগুলোই আসলে, বাট এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট টপিক। তো এগুলাকে কোনোভাবেই আমরা আসলে ইগনোর করতে পারবো না। তো সবাই একটু গুরুত্ব সহকারে এগুলোকে দেখবো। এখন আমরা একটু সামনে আগাতে পারি। দুইটা ব্যাপার আছে যেটার পার্থক্য আমাদের জানা উচিত। এই ধরনের জিনিসপাতি নিয়ে আমি অলরেডি কথা বলেছি আসলে, সম্ভবত আমরা যখন লিনাক্স নিয়ে কথাবার্তা বলছিলাম, লিনাক্স ফান্ডামেন্টালস এর ক্লাস অনেকগুলাই নিয়েছি আমার মতে, এবং হিউজ অ্যামাউন্ট 10 ঘন্টা প্লাস আমি কন্টেন্ট দিয়েছি লিনাক্স ফান্ডামেন্টালস এর উপরে, একদম জিরো থেকে শুরু করে অনেক অ্যাডভান্স স্টাফ পর্যন্ত নিয়েছি। আমি যা দেখিয়েছি আমি আমার প্লেলিস্টে লিনাক্স নিয়ে, সেটা যদি কেউ করে সেটা হচ্ছে লিনাক্স জুনিয়র লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লেভেল পর্যন্ত। তো ফার্দার জিনিসপাতি হচ্ছে নিজে কিছু সেলফ রিসার্চ, বাট আমরা অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু হব না তাই লাগবে না। তো কিছু জিনিস আমি বাকি রেখেছি যেটা আমি ব্যাশ স্ক্রিপ্টিং এর সাথে পড়াবো, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডভান্স রেজেক্স, এটা আমি অনেক কিছু দেখাইনি। আর ব্যাশ স্ক্রিপ্টিং তো অবশ্যই লাগবে যারা মানে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে চায়, বাট আমাদের তো টার্গেট না যে আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হব, আমরা সাইবার সিকিউরিটিতে কাজ করতে চাই, আমরা এই সিজের মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং শিখতে চাই, সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, রাইট? তো যেহেতু আমাদের মেইন টার্গেট ওইটাতেই আমরা মানে ফোকাস থাকি, বাকিগুলো আমরা একটু ইগনোর করি।
তো যে ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলতে চাচ্ছিলাম, ইম্পর্টেন্ট বলে মনে করছি আমরা যেটা, সেটা হচ্ছে ওই সময়ে আমি ওইখানে আমি বলছিলাম দুই ধরনের লাইসেন্স আছে সফটওয়্যার লাইসেন্স, ওপেন সোর্স আর ক্লোজ সোর্স। তো সেম ভাবে এইখানেও আমার ইনফরমেশন নিয়ে যখন আমি কথাবার্তা বলি, দুই ধরনের ইনফরমেশন আছে। এই দুই ধরনের ইনফরমেশন খুব ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে ওপেন সোর্স ইনফরমেশন আর একটা হচ্ছে ক্লাসিফাইড ইনফরমেশন। ওপেন সোর্স ইনফরমেশন বলতে বোঝানো হয় যে পাবলিক নো ক্লিয়ারেন্স নিডেড, মানে হচ্ছে যে ইনফরমেশনগুলো পাবলিকলি অনলাইনে অ্যাভেলেবল আছে, এটা অনলাইনে যে কেউ গিয়ে দেখতে পারে, সবার জন্য অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে ওপেন সোর্স, মানে পাবলিকলি অ্যাভেলেবল। নো ক্লিয়ারেন্স বলতে বোঝানো হয় এই ইনফরমেশনগুলো যদি আপনি পান, এই ইনফরমেশন যদি আপনি পান, সেইটা যদি আপনি পরে ইউজ করেন, তাহলে কেউ এসে আপনাকে বলবে না কিছু, কারণ এটা পাবলিকলি অ্যাভেলেবল, এখানে কোনো লস কোনো রেগুলেশনস এগুলো অ্যাপ্লাই হয় না। বাট ক্লাসিফাই ইনফরমেশন মানে হচ্ছে টাইটলি কন্ট্রোলড, কম্প্রেন্টমানালাইজড, এই ওয়ার্ডটা অনেক কঠিন, যাই হোক, নিড টু নো। তাহলে এইখানে যখন ক্লাসিফাই ইনফরমেশন বলা হচ্ছে, যে এইখানে ক্লাসিফাই ইনফরমেশন বলতে বোঝানো হয়, এটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে লাইক এটা টাইটলি কন্ট্রোল করা হচ্ছে, এখানে স্পেসিফিক কিছু মানুষের কাছে পারমিশন আছে। তো ক্লাসিফাই ইনফরমেশন দেখতে চাই তাহলে আমাকে সাম কাইন্ড অফ পারমিশন লাগবে, আমাকে কোনো একটা ভ্যালিড রিজন দেখাতে হবে। এটার রিজন দেখা না পেলে অবশ্যই তো আমি পারবো না। সো এটাই হচ্ছে ক্লাসিফাইড ইনফরমেশন, খুবই টাইটলি এগুলো কন্ট্রোল করা হয়ে থাকে। তারপর ওপেন সোর্সের ক্ষেত্রে কোনো কিছু কনফিডেন্সিয়াল থাকে না, কিন্তু ক্লাসিফাইডের ক্ষেত্রে কনফিডেন্সিয়াল থাকে, সিক্রেট থাকে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি টপ সিক্রেট থাকে সবকিছু, ঠিক আছে, এগুলো আসলে টপ সিক্রেট থাকে। দেন ওপেন সোর্সে ফ্লোস থ্রু লেজিটিমেট পাবলিক চ্যানেলস। লেজিটিমেট বলতে হচ্ছে যে ট্রাস্টেড যে পাবলিক চ্যানেল আছে সেগুলোর থ্রুতে আমাদের ফ্লো হয়ে থাকে। বা ক্লাসিফাইডের ক্ষেত্রে সিকিউর ফিজিক্যাল স্টোরেজ, স্ট্রিক্ট হ্যান্ডলিং প্রসিডিউরস, এনক্রিপশন, এই ধরনের কিছু সিকিউরিটি কন্ট্রোল ইন্টিগ্রেশন করা হয়ে থাকে যাতে যে কেউ এসে এগুলো দেখতে না পারে। তারপর ওপেন সোর্স হচ্ছে ট্রান্সপারেন্সি ইজ বিল্ড ইনটু ইটস নেচার। ট্রান্সপারেন্সি নিয়ে আমি অলরেডি আসলে বলে ফেলেছি, যেটা সবার জন্য অ্যাভেলেবল, সবাই দেখতে পারে। বাট ক্লাসিফাইডের ক্ষেত্রে প্রোটেক্টেড বিকজ এক্সপোজার হার্মস ন্যাশনাল সিকিউরিটি ওর সেফটি। এগুলো কিছু পার্থক্য যেটা আমাদের জানা প্রয়োজন বলে মনে করে। এখন আরেকটা ব্যাপার আমি বলে দিতে চাই বা আমি উল্লেখ করে দিতে চাই আপনাদের সবাইকে, আমি যে অসিন্টের এই সিরিজটা, মানে এইখানে যে অসিন পড়াচ্ছি, এটা অনেক অ্যাডভান্স স্টাফ পর্যন্ত যাবে, প্র্যাকটিক্যাল 90% বেশি প্র্যাকটিক্যাল। সো আমার আপনাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি যে ডিটেলসে পড়াচ্ছি এত ডিটেলসে কেউ পড়াবে না, অ্যান্ড কেউ পড়িয়েছে বলেও আমার মনে হয় না। তো এই জন্য আমি এক্সপেক্ট করব সবাই একটু গুরুত্ব সহকারে এই ক্রিয়াটাকে দেখবেন। আমরা সব একদম ডিটেলসে আমরা যাব, স্টেপ বাই স্টেপ যা যা লাগে সবকিছু আমরা দেখবো, অ্যান্ড প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও দেখবো। এটা করলে সিটিএফ যা আছে সেটাও সলভ হবে, পেনিট্রেশন টেস্টিং কভার হচ্ছে, আর অসিন্টের যে প্রজেক্ট যেটা আছে ওইটাও কভার হবে। তাই এটাকে ইগনোর করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে। তো এখন যে সামনে আগাই আমরা কিছু ইন্টেলিজেন্স ইভ্যালুয়েশন। এখন আমরা অসিনটা একটু হিস্ট্রি নিয়ে আমি জানতে মানে কথাবার্তা বলতে চাচ্ছি, একটু হিস্ট্রি বা একটু ইতিহাস নিয়ে একটু জানা যাক, চলেন। তো চলেন প্রথমত আমাদের একটু আদিকালের কথা জানা যাক। এটা হচ্ছে আজ থেকে 4000 বছর আগে থেকেই আসলে অসিন্ট এই ব্যাপারটা শুরু হয়েছে। ওই সময় অ্যান্টিকুইটি বা হিউম্যান ফোকাস ছিল। হিউম্যান বলতে এটা নিয়ে জানা দরকার না, বাট হিউম্যান বলতে বোঝানো হয় হিউম্যান ইন্টেলিজেন্স আসলে। সো আমাদের ইজিপশিয়ান যারা ছিল, তারপর গ্রিক, প্রাচীন গ্রিক, রোমান সাম্রাজ্য, তারা আসলে হিউম্যান ফোকাস করতো, মানে হচ্ছে যে ডিপ্লোমেটস আছে, সাইফোগ্রেন্স আছে, স্কাউট নেটওয়ার্কস আছে, এইগুলা ইউজ করে তারা যুদ্ধের সময় যুদ্ধ সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করত, যে শত্রুপক্ষ কোনো কিছু প্ল্যানিং করছে কিনা, এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা। তো এইটা হচ্ছে যে ওই যে এটাকে আমরা বাংলা ভাষা বলি গুপ্তচর, এই জিনিসগুলো করা হতো। তো এটা আসলে বর্তমানেও আছে, যত যত সিকিউরিটি এজেন্সি লাইক আপনি এফবিআই কথাই আপনি এক্সাম্পল হিসেবে নিতে পারেন, ওরা এগুলো অ্যাপ্রোচ করে। বাট এর পাশাপাশি আরো অনেকগুলো ইন্টেলিজেন্স আছে, অনেকগুলো ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ আছে যেগুলা অনেকেই ফলো করে থাকে। তারপর তার মিডল এজেস, এটাকে বলতে পারেন যে 1100-1200 দিকে মুসলিম স্বর্ণযুগ যেটাকে বলা হতো। এই সময়ে মুসলিমরা সবচেয়ে বেশি বিজ্ঞানে অবদান রেখেছিল, লাইক আল খোয়ারিজমির নাম অনেকেই জানে। তারপর আরো অনেকেই আছে, আমার অনেকের নাম মনে পড়ছে না। তো ওই সময়ে
ভালো ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিছু আপগ্রেড হয়েছে, যে ফিউডাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এন্ড দ্য ইসলামিক গোল্ডেন এজেস এনক্লাইডোপিক নলেজ অ্যাকিউমুলেশন। তারপর আমাদের রেনেসা যুগ একটা আছে, এটা মেবি 1700-এর দিকে। সো গেটেনবার্গ প্রেস ডেমোক্রেসি ইনফরমেশন এনাবলিং সিস্টেমের প্রিন্ট মিডিয়া। তো রেনেসা যুগে আমাদের প্রথম প্রিন্ট মিডিয়া আমাদের আবিষ্কার হয়। ওই সময় এক জায়গাতে আয় যায় ইনফরমেশন তো আরও আলোর বেগে ছুটে যায়, কারণ প্রিন্ট মিডিয়া বের হয়েছে, এর মাধ্যমে ইনফরমেশন খুবই ফাস্ট আসলে পৌঁছে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। শেষে আমাদের 19 এবং 20 সেঞ্চুরি 1920 সেঞ্চুরির দিকে আমাদের বলতে পারেন আমাদের প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দ্য কোর ইন্ট্রোডিউসেস সিগিন। সিগিন বলতে বোঝানো এটা একটা ইন্টেলিজেন্সের ওয়ে, যেটা আমাদের রেডিও ট্রাফিক ইউজ করতো, আর ইমিন এরিয়াল ফটোগ্রাফি, এইগুলা কিছু ইন্টেলিজেন্সের কিছু বলতে পারেন কি বলা যায়। সিগিন মানে হচ্ছে সিগন্যাল ইন্টেলিজেন্স। ওকে, সো এইগুলা হচ্ছে ইন্টেলিজেন্সের নতুন দুইটা অ্যাপ্রোচ ওরা বের করেছিল, যেগুলো ওরা ইমপ্লিমেন্টেশন করেছে পরবর্তীতে। হয়তো হিউম্যান, সিগিন, ইমিন এই ধরনের জিনিসপাতি অনেকেই বুঝতে পারছে না, সমস্যা না, এগুলো সামনে বারবার আমাদের রিপিট হবে, আমরা আরো সামনে বিস্তারিত জানবো। তো আসলে প্যারা নেওয়ার মতো কিছু নাই, আমরা একটু ফ্লোয়ের সাথে আগাই, বুঝতে পারবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা কঠিন কিছু না আসলে। আরেকটা ব্যাপার আপনারা বারবার দেখবেন যে আমি একটু বারবার চেক করি, এটা চেক করি আমার মাঝখানে একটা সমস্যা হইতো, আমি রেকর্ড করছি ভিডিও, দেখা গেল যে 20 মিনিট আমি রেকর্ড করছি, 20 মিনিট পর হয়তো আমি ভুলে গেছি চেক করার কথা, এসে চেক করে দেখি 20 মিনিটই রেকর্ড হয়েছে, এর পরের অংশ রেকর্ড হয় নাই, অটোমেটিক স্টপ হয়ে গেছে। এই ধরনের সমস্যা, যার কারণে অনেক রেকর্ডিংই আবার শুরু থেকে শুরু করা লাগছিল আমাকে। এই জন্য আমি আসলে বারবার চেক করি আসলে রেকর্ড হচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট, রাইট? সো চলেন আমরা একটু ফার্দার আগাই, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। ওকে, এখন আমরা একটু সামনে আগানো যাক। মডার্ন সময় আসলে অসিন্টের ব্যবহারটা কিভাবে হচ্ছে এটা নিয়ে আমরা একটু জানা দরকার আছে। মডার্ন সময়ে, বা আমি এভাবে বলতে পারি যে 2026 সালে বর্তমান সময়ে অসিন কি হয়েছে। এখন অসিনটা 4000 সাল আগে থেকে আছে, ভালো কথা, এটা আমরা খুব ভালো বুঝতে পেরেছি, এটা আমরা মাথায় ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, ভালো। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে এটা অসিনটা আস্তে আস্তে টাইম টু টাইম বিং বর্তমান সময় পর্যন্ত এসে এটা অনেকগুলো ট্যাকটিক্স অনেকগুলো জিনিস এভলিউশন হয়েছে। তো এই এভলিউশনটা হয়ে হয়ে বর্তমানে 2026 সালে অসিনটা কি টেকনিক অ্যাভেলেবল আছে যেগুলো আমরা আসলে ইউজ করতে পারি। এর মধ্যে আমরা কিছু রেখেছি লাইক ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এমএল ফর অটোমেটেড ইনগেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি ফর মাল্টিলিঙ্গুয়াল সেন্টিমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এইটা অনেকে আসলে বুঝতে পারবেন, তাই এটা আপনি ইগনোর করেন। মেশিন লার্নিং এর টার্ম অনেকের কাছে কঠিন লাগে আসলে, তো মেশিন লার্নিং এখানে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি আছে, তাই একটু কঠিন লাগবে স্বাভাবিকভাবে, তো এটা আপাতত ইগনোর করেন। বাট আমরা ডেটা অ্যানালিটিক্স নামে কোনো একটা জিনিস আছে যেটা আমরা ইউজ করি। তারপর অ্যাডভান্স অনলাইন সার্চ, আমরা যে সার্চ ইঞ্জিন যেগুলো আছে, অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে যেগুলো আমরা ইউজ করি, সেখানে একটা ব্যাপার আছে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ডর্ক, এটাকে অ্যাডভান্স সার্চিং ক্যাপাবিলিটি বলা হয়, যেটা আমরা শিখবো অবশ্যই, সেটা ইউজ করে আমরা স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করতে পারি ইউজিং সাম সার্চ ইঞ্জিন। তারপর সকমিন মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, এক্স, টুইটার, এইগুলা ইউজ করে ইনফরমেশন গ্যাদার করাকে সকমিন বলা হয়। তারপর জিওইনকে বলতে পারেন আপনি জিও স্পাইটাল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন, পার্সন হতে পারে বা কোম্পানি হতে পারে, তাদের ফিজিক্যাল যে লোকেশন সেইগুলো আমরা বের করাকে আমরা জিওইন বলে থাকি। এটাকে বলেছে যে প্রোগ্রামেটিক অ্যানালাইসিস অফ হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড এক্সট্রাকশন অফ এক্সিফ ডাটা ফ্রম লোকেশন ট্যাগস। তো এটাই বোঝানো, এটা ফিজিক্যাল যে লোকেশন আছে সেইগুলা খুঁজে বের করাই হচ্ছে আমাদের টার্গেট থাকে এখানে, এটাই করা হয়ে থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কিছু ব্যাপার নিয়ে আমরা একটু জানা যাক, কিছু সোর্সেস নিয়ে আমরা একটু ধারণা নিব, যে সোর্সেস থেকে আমরা আসলে অসিন করতে পারি। এগুলো কিছু ফ্যান্সি অনেকগুলো জিনিসই মাথা উপর দিয়ে যেতে পারে, এটা স্বাভাবিকভাবেই যাবে আমি জানি, তবে স্টেপ বাই স্টেপ আমরা যেহেতু যাচ্ছি আমরা আশা করি সবাই বুঝতে পারবো, কঠিন কিছু না, খুবই সহজ আসলে, ঠিক আছে? তো চলেন আমরা একটু আগানো যাক। ধরেন আপনি এটা অসিন প্রজেক্ট নিয়েছেন, এখন এই অসিন প্রজেক্টটা নেওয়ার পর আপনার দরকার হচ্ছে যে সোর্সেস, কোন কোন জায়গা থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন।
দ্যাটস আ রিয়েল কোয়েশ্চেন। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের মেইন কথা যে ভাই বুঝতে পেরেছি খুব ভালো কথা, আমি ওসিন করব, বাট ওসিন করতে হলে আমাকে কোনো একটা সোর্সেস লাগবে যেখান থেকে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো এটা নিয়ে কথাবার্তা এখানে বলেছে। প্রথমত ডাটা রেপোজিটরির মধ্যে ওয়েবসাইট এন্ড প্ল্যাটফর্মস যেগুলো এপিআই উপর রিলাই করে, এপিআই উপর নির্ভর করে, সেই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট আছে। সো ডাইনামিক কন্টেন্ট অফ কমপ্লিকেন্টস ক্যাপচার ডাটা ইজ অফেন আউটডেটেড অর ইনকমপ্লিট। তারপর সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি লাইক মাল্টিমডাল ইউজার অ্যাকাউন্ট। সো এখানে কিছু চ্যালেঞ্জ থাকে লাইক এক্সট্রিম ডাটা ভেলোসিটি, মানে এখানে আপনি সোর্স আমি বলে দিচ্ছি ভালো কথা, বাট সোর্সের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আছে সেইগুলা। লাইক প্রথমত ওয়েবসাইট প্ল্যাটফর্মসের ক্ষেত্রে যখন বলেছিলাম এখানে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়, ডায়নামিক কন্টেন্ট কমপ্লিকেটস ক্যাপচার। ডায়নামিক কন্টেন্ট বলতে অনেকেই বুঝেন, ডায়নামিক কন্টেন্ট বলতেই বোঝানো হয় যে ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট আউটপুট দেখায়, ডাটা ইজ অফেন আউটডেটেড অর ইনকমপ্লিট। ওকে ফাইন। সোশ্যাল মিডিয়া যদি বললে এক্সট্রিম ডাটা ভেলোসিটি, রেস্ট্রিক্টিভ প্রাইভেসি কন্ট্রোলস, অ্যাডভার্সিয়াল ডিসেপশন, কোঅর্ডিনেটেড মিস ইনফরমেশন। তো অনেক বেশি ডাটা থাকে, প্রাইভেসি কন্ট্রোল থাকে, ভালো কথা, রেস্ট্রিকশন অনেকগুলো থাকে, অ্যান্ড মিস ইনফরমেশন থাকার চান্স অনেক বেশি। এটা ভেরিফাই করা অনেক টাফ ব্যাপার হয়, এটা একটা বিগেস্ট চ্যালেঞ্জ আমার মতে। তারপর পাবলিক রেকর্ড অনেকগুলাই আছে যেগুলো আমরা ইউজ করি। তো এখানে চ্যালেঞ্জ থাকে যে ফ্র্যাগমেন্টেড আর্কিটেকচার, হাই লেটেন্সি অর ক্লারিক্যাল এরর্স, তারপর জাস্টিকশনাল ভেরিয়েশন, তারপর ড্যান্স বিউরোক্রেটিক জার্গন। এইগুলা একটু ফ্যান্সি টার্ম, বাট এইগুলো আসলে বোঝার কথা। তাদের রেকর্ডেও সমস্যা আছে, তারপর নিউজ আউটলেটস আছে, নিউজ প্ল্যাটফর্ম যেগুলো আছে লাইক ইনস্টিটিউশনাল বায়াস অ্যান্ড সেন্সেশনালিজম, রিজিওনাল ব্লাইন্ড স্পটস, আনভেরিফাইড ব্রেকিং নিউজ। অনেক ক্ষেত্রেই আপনি এটা ফেস করবেন যে নিউজ আউটলেট আপনি ফলো করছেন, বাট আনভেরিফাইড ব্রেকিং নিউজ ভেরিফাই করা যায় না। ভেরিফাই করা একটু চ্যালেঞ্জ হবে, যেটা স্বাভাবিক, বাট অবভিয়াসলি আমি অসিনডেকেরে যখনই যা করতেছি, সব যা আমি ইনফরমেশন পাচ্ছি সব আমাকে ভেরিফাই করতে হবে। দ্যাটস সুপার ইম্পর্টেন্ট। এটা যদি করতে না পারেন তাহলে অনেক অনেক মারা খাবেন। এটা মারা খাওয়া আপনার ভাগ্যে থাকবেই। সামনে যাওয়া যাক। এরপরে আমাদের একাডেমিক পাবলিকেশনস লাইক আপনি বলতে পারেন রিসার্চ পেপার, এইগুলা একটা ভালো রিসোর্স। চ্যালেঞ্জ হচ্ছে স্পেশালাইজড টার্মিনোলজি, যেটা সাধারণ মানুষ অনেকে বুঝবে না। এক্সপেন্সিভ পেওয়ালস, সিগনিফিকেন্ট পাবলিক লেটেন্সি, হিউজ পরিমাণে আমার পাবলিকেশন থাকে, অনেকগুলো আউটডেটেড থাকে যেগুলো কাজ করে না, হয়তো অনেক পুরোনো। তার ফোরামস আর নিশা ব্লগস লাইক রেডিট, স্ট্যাক এক্সচেঞ্জ, ক্রাউড সোর্স ডাটা। চ্যালেঞ্জ থাকে যে ওয়াইড স্প্রেড সিউডোনিমস, তারপর সাসপেক্টিভিটি ট্রলিং, হাইলি ইনইউসুলার অন আর রিপ্রেজেন্টেটিভ পপুলেশন। তারপর ডার্ক ওয়েব আছে, ডার্ক ওয়েবে আপনি এনক্রিপ্টেড স্পেসেস একটু হিডেন মার্কেট প্লেসেস আছে যেগুলো দেখতে পান। বাট এইখানে হচ্ছে যে পারসিস্টেন্ট এনক্রিপশন প্রিভেন্টস, প্রাইভেসি এখানে একটু কম থাকে, একটু রিস্ক থাকেই আসলে। অটোমেটেড ইন্ডেক্সিং আছে, হাই রিস্ক এখানে থাকে, আনভেরিফাইড এটা অবশ্যই থাকবে, অ্যান্ড ডিসেপটিভ অ্যাক্টরস। স্যাটেলাইট ইমেজারি আছে লাইক কমার্শিয়াল কনসেলেশনস, ম্যাক্সার অ্যান্ড ভার্চুয়াল গ্লোবস। তো এখানে চ্যালেঞ্জ যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে স্পাশিয়াল রেজলিউশন লিমিটস, এনভায়রনমেন্টাল ব্লকার্স, ক্লাউড সার্ভার অ্যান্ড হাই প্রকিউরমেন্ট কস্ট। অনেকে অনেক কিছু বুঝতে পারছে না, এটা আসলে সহজ কিছু। তো এইগুলা নিয়েও প্যারানের কিছু না। এগেইন বলতেছি, এইগুলা সামনের ক্লাসে অনেকবার রিপিট হবে, আমাদের অনেক কিছু বারবার রিপিট হবে, তাই প্যারা নেওয়ার মতো কিছু নাই। জাস্ট আপাতত দেখে যান, বুঝে যান, জাস্ট একটু শুনে যান যে আসলে এখানে কি কি সোর্স আছে, এই সোর্স আমি ফলো করলে আসলে তখন আমার কি কি আমাদের সমস্যা বা কি কি চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে, জাস্ট এটা আমি মানে একটু বেস লেভেল থেকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এখন আরেকটা ব্যাপার নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে যে এক্সট্রাকশন আর্কিটেকচার, টেকনিক্যাল কালেকশন ম্যাথোডোলজি। ম্যাথোডোলজি এই ওয়ার্ডটা যখন শুনবেন, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বাট আপনি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ম্যাথোডোলজি সবচেয়ে বেশি বার শুনবেন আসলে। তো ম্যাথোডোলজি বলতে আসলে কি বোঝানো হয় সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট থিম। তো ম্যাথোডোলজি বলতে বোঝানো হয় যে স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা চেকলিস্টের মতো, যে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি ফলো করব, যে আমার ওখানে থাকবে যে আমি কি কি করব, কি কি সোর্স আমাকে ফলো করতে হবে, কোন সোর্সে কি করতে হবে, তারপর কোন ধরনের টেকনিক আমাকে অ্যাপ্রোচ হিসেবে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি জিনিস। তো সেই জন্য আমাদের মেথোডোলজি হিসেবে আমরা এখানে 1 2 3 4 5 পাঁচটা জিনিস আসলে রেখেছি: ওয়েব স্ক্র্যাপিং, হিউমেন্ট, ডাটা মাইনিং, সকমিন, ইন্টিগ্রেটেড অসিন ফ্রেমওয়ার্কস।
আর জাস্ট বেস লেভেল থেকে আসলে বলতেছি, দ্যাটস অল। এটা আসলে এত কঠিন কিছু না, আর প্যারা নেওয়ার মতো কিছু নাই, জাস্ট সহজে বেস লেভেল থেকে বোঝার চেষ্টা করেন। প্রথমত ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং বলতে আসলে কি বোঝানো হয়, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি লাইভ ডাটা স্ক্র্যাপ করে নিয়ে আসা বা এটা দেখা, দ্য প্রোগ্রামেটিক ডম এক্সট্রাকশন ইউজিং পাইথন ফ্রেমওয়ার্কস। বা আপনি যদি আসলে তখন তবুও বুঝতে পারেন না আসলে ওয়েব স্ক্র্যাপিং বলতে আসলে কি বোঝানো হয়, আমি একটু দেখাই আপনাকে। আপনি জাস্ট এখানে যান আর সার্চ করেন ওয়েব স্ক্র্যাপিং, জাস্ট বেস লেভেল থেকে এটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। গুগল করলে আপনি দুনিয়া যত কিছু হয় সব কিছু পাবেন। ওয়েব স্ক্র্যাপিং ইজ দ্য অটোমেটেড প্রসেস অফ এক্সট্রাক্টিং ডাটা ফ্রম ওয়েবসাইট ইউজিং সফটওয়্যার বটস। সফটওয়্যার বট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট থেকে আমি ডাটা এক্সট্রাকশন করা, এটাকে ওয়েব স্ক্র্যাপিং বলা হয়ে থাকে। সো আমরা এই জন্য আসলে এই যে ওয়েব স্ক্র্যাপিং যে টার্মটা আমরা বারবার ব্যবহার করছি, এই ওয়েব স্ক্র্যাপিং এর জন্য পাইথনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। পাইথনে অনেকগুলো ফ্রেমওয়ার্ক লাইক বিউটিফুল, স্ক্র্যাপি, এই দুইটা অনেকে ইউজ করে থাকে। এটা আসলে ফ্রেমওয়ার্ক না, এইগুলো হচ্ছে যে বলতে পারেন লাইব্রেরি আর মডিউল বলা হয়। লাইব্রেরি বা মডিউল এগুলা কি আসলে পাইথনের প্লেলিস্টে আমরা জানবো সিটা শেষ করার পরে। তো টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, সিটা আমি সুন শুরু করবো আসলে। সেম প্লেলিস্টে সি পাইথন দুইটাই করার ইচ্ছা আছে, কারণ সি দিয়ে আমরা কিছু টুল বানাবো সাইবার সিকিউরিটি। সি দিয়ে বানালে আসলে বেশি ফাস্ট করা যায়, এই জন্য আমি সি বলতেছি। বাট সি তে কোড বেশি করা লাগে, পাইথনে কোড কম করা লাগে, এটাই আর কি। তারপর হিউম্যান কনটেক্সচুয়ালাইজেশন বলতে বোঝানো হয় ইউজিং ফিল্ড অবজারভেশন, মানে অফলাইনে কোনো একটা মানুষের সাথে কথা বললেন, তার সাথে কথা বলে কোনো একটা ইনফরমেশন বের করা, তার মুখ থেকে বের করা, এইটা গিয়ে বলা হয় অবজারভেশন, ইউজিং ফিল্ড অবজারভেশন। মানে ফেস টু ফেস তার সাথে দেখা হবে, কথা হবে, ওটা ইউজ করে কিছু ইনফরমেশন গ্যাদার করা, এটাই হিউম্যান। তারপর হচ্ছে সকমেন্ট সুইটস। সকমেন্ট সুইটস বলতে বোঝানো হয় যে ইউজিং লিসেনিং প্ল্যাটফর্মস ব্যান্ড ওয়াচ ও ট্র্যাক পাবলিক। আবার এটাকে বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, ওইগুলো ইউজ করে কোনো একজন মানুষ সম্পর্কে কোনো বা টার্গেট সম্পর্কে আমি ইনফরমেশন গ্যাদার করা, এটা হচ্ছে আমাদের সকমেন্ট বোঝানো হয়। তারপর ডাটা মাইনিং, অ্যাপ্লাইং ম্যাথমেটিক্যাল মডেলিং লাইক সাইকিট লার্ন রেড মাইনার। কিছু ম্যাথমেটিক্যাল মডেলিং আছে যেগুলো পাইথন ইউজ করে করতে পারে, সেগুলা ইউজ করে ফাইন্ড অ্যানোমালিজ ইন ম্যাসিভ আনস্ট্রাকচার্ড ডাটা সেট। অনেক বড় মানে ডাটা সেট আছে অনেক বড়, সেটা থেকে আপনি স্পেসিফিক ডাটা বের করা ইউজিং সাম ম্যাথমেটিক্যাল মডেল, সেটাকে ডাটা মাইনিং বলা হয়ে থাকে। তারপর ইন্টিগ্রেট ওসিন ফ্রেমওয়ার্কস, কিছু ওসিনের ক্ষেত্রে হিউজ কিছু টুল আছে যেটা ইউজ করে এক ক্লিকে সব ইনফরমেশন একসাথে বের করে দেয়, লাইক মাল্টেগো আছে, স্পাইডার ফোর্ড আছে, এইগুলা ইউজ করে বের করা কি, এগুলো হচ্ছে ওসিন ফ্রেমওয়ার্ক। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন ওসিন ফ্রেমওয়ার্ক, এটা ইন্টারেস্টিং ওয়েবসাইট পাবেন, osinframework.com। এই ওয়েবসাইটটা হয়তো বর্তমানে একটু সমস্যা করতেছে, আচ্ছা মাঝে 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 সমস্যা করে আসলে, বাট ওসিন ফ্রেমওয়ার্ক আমি যদি বলি লাইক আরেকটা জিনিসই আছে, লাইক ওসিন অল্টারনেটিভ সার্চ করলে অন্য কোনো কিছু দেখতে পারবো, ওসিন গিটহাব, বা আপনি আচ্ছা এটা স্টার্ট মিড ওসিন ডিরেক্টরি, এটা যদি সার্চ করেন, এটা আমার দেখা, এটা অনেক ভালো একটা জিনিস। আপনি যদি এখানে যান, হিউজ কালেকশন অফ ওসিন টুল দেখতে পাবেন, আসলে হিউজ কালেকশন। এটার আরেকটা ব্যাপার আছে, লাইক এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিস্ট অফ ওসিন টুল, যেটা রেগুলারলি আপডেট হয়। ওসিন নিয়ে যত কিছু আছে সব কিছু এক জায়গায় দেয়া, এটাও চেক করে দেখতে পারেন। সো এটা আসলে একটা ডিরেক্টরি, যে ডিরেক্টরিতে ওসিনের যত টুলস আছে সব কিছু আমাদের দেয়া আছে, এগুলো প্রয়োজন অনুযায়ী অনেকে ব্যবহার করে থাকে, ঠিক আছে। তো এটা চাইলে ফলো করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আসলে, ঠিক আছে, এটা কেউ জোর করছে না। বাট ওসিনে কিছু ফ্রেমওয়ার্ক আছে, লাইক মাল্টেগো বলতে পারেন, স্পাইডার ফুড আছে, এইগুলা হচ্ছে যে এই যে মাল্টেগো বলতেছি, স্পাইডার ফুড বলতেছি, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে বোঝানো হয় যে এক জায়গা থেকে যদি অনেকগুলো জিনিস করা যায় সেটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। সিঙ্গল একটা টুল, সিঙ্গল একটা কাজের জন্য। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে মাল্টিপল থিংস, লাইক আমি যদি কথাবার্তা বলি ওসিন নিয়ে, ওসিন ইউজ করে আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া, বিজনেস, ফিজিক্যাল লোকেশন ইত্যাদি ইত্যাদি বের করতে পারেন। তো প্রতিটার জন্য আলাদা কিন্তু টুল আছে, কিন্তু এইরকম কোনো কিছু যদি পাওয়া যায় যে এই সবগুলো জিনিস অসিন রিলেটেড সবগুলো জিনিস এক জায়গায় করা যায়, সেটাকে বলবো ফ্রেমওয়ার্ক। তো তার মধ্যে একটা পপুলারটার নাম হচ্ছে আমাদের মাল্টেগো।
মাল্টেগো কিন্তু বাইরে এটা পেইড, কিন্তু এটা ফ্রি অনেকে ইউজ করে থাকে। ফ্রি ভার্সনে অনেক লিমিটেড ফিচার্স আছে, এটা চেক করে দেখতে পারেন। আপনি ইমেজেস সেকশন দেখতে পারেন, এটার জিওটা দেখতে পারেন। লাইক এই যে মাল্টেগো ইউজ করেই দেখেন, লাইক মাল্টেগো ইউজ করেই এইভাবে আসলে সে বের করে দেয়, সুন্দর একটা ইউআই দিয়ে সে বের করে দেয় মাল্টেগোটা এইভাবে। যে টার্গেট যেটা আছে টার্গেটের সাথে এই যে টার্গেট রিলেটেড সব কিছু এটা কানেক্ট করে দিছে, মাঝখানে এটা হচ্ছে টার্গেটটা আমাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না আসলে, জাস্ট একটু ফলো অ্যালং করতে হবে, দ্যাটস অল। আশা করি বোঝা গিয়েছে। এখন সামনে আগানো যায় যদি, সেটা হচ্ছে যে অ্যানালিস্ট মাইন্ডসেট, কগনিটিভ ডিসিপ্লিন। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যানালিস্ট মাইন্ডসেট বলতে বোঝানো হচ্ছে যে অ্যাজ এন অসিন অ্যানালিস্ট বা অসিনটে আমি কাজ করব, সেই হিসেবে আমার একটা মাইন্ডসেট রাখতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, যেটা ইম্পর্টেন্ট। সেটা আসলে কি বোঝানো হচ্ছে? এই মাইন্ডসেটটা হচ্ছে যে আমি যখন অসিনটে শুরু করতেছি, আমাকে 6টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। 6টা জিনিস হচ্ছে আমাদের সোর্স ইভ্যালুয়েশন, ইনফরমেশন, ট্রাঙ্গুলেশন, কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন, বায়াস, ডিকনস্ট্রাকশন, তারপর আপনার কাউন্টার ডিসইনফরমেশন, লজিক্যাল ডিডাকশনস। এটা অনেকের মতে খুবই কঠিন কঠিন শব্দ, কিছুই বুঝতে পারছে না, এটা আমরা সহজে বুঝাই ফেলি। যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমি অসিন করতেছি, প্রথমত সোর্স ইভ্যালুয়েশন মানে হচ্ছে অ্যাসেস ইনস্টিটিউশনাল রেপুটেশন, পাসিবিলিটি এন্ড আন্ডারলাইং মোটিভস। যে জিনিসটা আছে, যে কনটেক্সটে আমি অসিনটা করব, যে সোর্সটা আছে সেটার রেপুটেশন, তারপর পাস লেভেলিটি মানে অতীতে এটার কি কি ঘটনা ঘটেছিল, এটার কারণ মানে এটার মেইন মোটিভটা কী ছিল, এইগুলো সম্পর্কে আমাকে গ্যাদার করা। তারপর ইনফরমেশন ট্রায়াঙ্গুলেশন মানে হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলস টু ডিটেক্ট সিস্টেমেটিক ডিসঅ্যাডভান্টেজ। মানে হচ্ছে যে ক্রস রেফারেন্স বলতে বোঝানো হয় যে এইটা নিয়ে কথাবার্তা বলছে, এরকম চ্যানেল আছে, অনলাইনে সোর্স আছে, নিউজ চ্যানেল হতে পারে যেখানে এইখানে নিয়ে কথাবার্তা হয়েছিল, সেটা আমাকে চেক করা। কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন situated raw data within geopolitical and cultural frameworks. Okay, fine. তারপর bias, deconstruction, isolate subjective viewpoints and political stance. Isolate বলতে এভাবে বলতে পারেন যে এখানে মেইন উপজীবক টপিক বা ভিউ পয়েন্ট কি কি হতে পারে, পলিটিক্যাল স্ল্যান্ডস, এইগুলা একটু কম্পেয়ার করে দেখতে হবে আমাদেরকে। মেইনটা ব্যাপারটা হচ্ছে এরা। তারপর কাউন্টার ডিসইনফরমেশন, কোয়েশ্চন স্ট্রাকচারাল অথেন্টিকেট স্পট ফেক নিউজ এন্ড ম্যানিপুলেশন, লজিক্যাল ডিডাকশন, ডিরাইভ সাউন্ড হাইপোথিসিস ফ্রম ফ্রেগমেন্টস অন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এইটা এই 6টা পয়েন্ট এমনি মাথায় রাখতে চলবে, এত আপনাকে লজিক্যালি, এত আপনাকে খুবই গুরুত্ব সহকারে, খুবই ডিপলি আপনাকে চিন্তা করতে হবে। জাস্ট একটু মাইন্ডসেটটা আমি বলতেছি, এটা আসলে কাজ করতে করতে মাইন্ডসেটটা হয়ে যায়, তাহলেই আমরা আসলে স্টেপগুলো ফলো করতে পারি, কাজ করতে হয়ে যাবে। এগুলো আপনাকে মুখস্থ করার মতো কিছু নেই, আমি মুখস্থ করে কেউ কিছু শিখে না, বুঝলে শিখতে পারে আসলে। ওকে, এখন আমরা মেইন ইম্পর্টেন্ট জিনিসটাতে চলে আসা যাক, সেটা হচ্ছে যে অসিন লাইফ সাইকেল। অসিনটের 5 স্টেজ লাইফ সাইকেল আছে, এই 5 স্টেজ লাইফ সাইকেল নিয়ে আমরা এখন পড়াশোনা করব। প্রথম এখানে 5টা স্টেজে আমাকে হয়ে থাকে। প্রথমত হচ্ছে আর আরেকটা জিনিস, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, মানে হচ্ছে 1 থেকে 5-এ যাবে আর 5 থেকে 1 শুরু করবে, এইভাবে কন্টিনিউয়াস এটা চলতে থাকে। প্রথমত প্ল্যানিং অ্যান্ড ডিরেকশন, ডিফাইনিং দ্য এক্সাক্ট ইন্টারেস্ট রিকোয়ারমেন্ট টার্গেট। এটা ডিফাইন করা যে আসলে কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে ক্লায়েন্ট আর টার্গেট আমাদের কি। সেকেন্ডলি কালেকশন, কালেকশন বলতে বোঝানো হয় যে এইটার রিলেটেড যা যা ইনফরমেশন, সেটা এই স্টেপে আমি মূলত অসিনটের যে মানে এইটা নিয়ে ইনফরমেশন আমি গ্যাদার করব, রাইট, এটা নিয়ে আমি ইনফরমেশন গ্যাদার করব। তারপর থার্ড স্টেপে প্রসেসিং এক্সপ্লোরেশন। সো এখানে আমার কাছে অনেকগুলো র ডাটা আছে, সেই র ডাটাকে আমাকে ইন্টেন্সভাবে ইন্টারকানেক্টেড করে একটা মিনিংফুল কোনো কিছু বের করতে হবে, বের করলেই হবে এটাকে ভেরিফাই করতে হবে এটা আসলে সত্যি নাকি মিথ্যা। ফোর্থলি অ্যানালাইসিস প্রোডাকশন, টার্নিং প্রসেস ডাটা ইনটু অ্যাকশনেবল ইন্টারেস্ট প্রোডাক্টস। মানে হচ্ছে এই ধাপে আমি মূলত আমি রিপোর্ট বানাবো, এটাকে আমাকে আমার যা ফাইন্ডিং আছে এই ফাইন্ডিংগুলোকে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তারপর ডিসেমিনেশন, ডেলিভারি প্রোডাক্ট। তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ, যেখানে আমাকে ক্লায়েন্টকে, যে আমাকে এই প্রজেক্টটা দিয়েছিল, তার কাছে আমি এই রিপোর্টটা দিব, পাশাপাশি তাকে টোটাল জিনিসটা আমাকে বুঝিয়ে বলতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 5টা স্টেজ লাইফ সাইকেলের, যেটা 5 নাম্বারটা শেষ হয়ে গেলে আবার 1 নাম্বার থেকে শুরু হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা ব্যাপার বলে দিই, গলায় ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে, আমি একটু জোরে কথা বলতেছি আসলে, কারণ ফ্যান চলতেছে। আমার মনে হচ্ছে যে যদি আস্তে কথা বলি আমার আওয়াজ আস্তে হয়ে যাবে, হয়তো আপনাদের সমস্যা হতে পারে। চলেন, এখানে প্রতিটা স্টেপ নিয়ে ওরা মানে একদম ডিটেলসে কথাবার্তা বলেছে, তো তবু আমি বলে দিয়েছি আসলে ব্যাপারটা কি কিভাবে হচ্ছে, তবু আমি একটু রিডিং হয়ে যাই, কারণ আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি কি কিভাবে হচ্ছে। সো গোল,
ডিফাইন স্পেসিফিক কোয়েশ্চেন, আচ্ছা এটা আপনারা জানেন তাই আমি এখানে কোনো কিছু নিয়ে বলবো না, এগুলা হচ্ছে আমি খুবই সহজে বলে দিয়েছি, আহ, এগুলো আমি ডিটেলসে বলেছি তাই এটা আমি আর যাব না। মেইন জিনিসটা দেখুন আসা যাক, এখন হচ্ছে দ্য ইনভেস্টিগেটিভ সার্কিট বোর্ড। এখানে আমাদের যেটা হচ্ছে এখানে অ্যাকর্ডিং আমি যেখান থেকে শিখেছিলাম সেটাই আমি আপনাদেরকে দেখাই, আসলে আমি যেভাবে শিখি আমি আসলে সেভাবেই আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সো অ্যাকর্ডিং টু দ্যাট প্রফেশনাল, এখানে আমাদের অসিনের যে কেসগুলো আছে সেটা 16 স্টেপে, 16টা স্টেপে আমি কোনো একটা অসিন্ট প্রজেক্ট আমি কমপ্লিট করতে পারি। এখানে আমাদের পুরো ব্যাপারটাকে আমি 4টা ফেজে ভাগ করেছি। 4টা ফেজের প্রথম ফেজটা হচ্ছে ওরিয়েন্টেশন এন্ড টার্গেট স্কোপ। এখানে 3টা স্টেপ দেওয়া হয়েছে। স্টেপগুলো হচ্ছে যে আমি প্রথমত স্টেপ 1 ডিফাইন অবজেক্ট এন্ড স্কোপ। এখানে আমাদের স্কোপটা কি, অসিন আমি টার্গেট পেয়েছি, টার্গেট আমি বুঝতে পেরেছি, ভালো কথা। এখানে স্কোপটা কি, স্কোপ বলতে বোঝানো হয় এইটার আন্ডারে কি কি কাউন্ট হবে, এইটার আন্ডারে এখন কোন কোন টপিক বা কোন কোন জিনিস নিয়ে কাজ করা লাগবে। আর অবজেক্টিভ বলতে আমাদের মোটিভ বা উদ্দেশ্য বোঝানো হয়ে থাকে। স্টেপ 2 আইডেন্টিফাই সোর্সেস মেথডস। আমাকে ম্যাপ আউট করতে হবে যে এখানে কোন কোন সোর্স আমি ফলো করতে পারি এবং কোন কোন মেথড আমি অ্যাপ্লাই করতে পারি। স্টেপ 3 হচ্ছে কালেক্ট ডাটা। কালেক্ট ডাটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি, আমি অবজেক্টিভ বুঝতে পেরেছি, স্কোপ বুঝতে পেরেছি, আমি ডিফাইন এগুলো করতে পেরেছি, আমি জানি এখানে কি কি সোর্সেস মেথডস অ্যাপ্লাই হবে, আমাকে এখন এগুলো ইউজ করে ডাটা কালেক্ট করতে হবে। তো ডেপ্লয় এক্সট্রাকশন টেকনিক্স ওয়াইল মেইনটেইনিং এথিক্যাল কম্পাইলেন্স। এটা গেল ফেজ 1। ফেজ 2 তে যদি আসি, সোর্স এন্ড মিডিয়া ভ্যালিডেশন। এখন আমি কালেকশন করেছি ডাটাগুলো, ভালো কথা, বাট আমাকে কালেক্ট করলেই হবে না। কালেক্ট আমি করছি মানে যে এটা সত্যিই হবে এরকম তো কোনো কথা নেই, আমাকে ভেরিফাই করতে হবে। অবভিয়াসলি আমাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করা ছাড়া তো আমি দিতে পারবো না কোনো, মানে যে আমাকে কাজটা দিয়েছিল, রাইট? তো আমাকে এই জন্য ফেজ 2 তে সোর্স এন্ড মিডিয়া ভ্যালিডেশন করতে হবে। তো স্টেপ 4 হচ্ছে ইভ্যালুয়েট সোর্সেস ক্রেডিবিলিটি। তাহলে ক্রস এক্সামিন রিপিটেশন এন্ড ইন্টেন্ট। ক্রস এক্সামিন মানে হচ্ছে এগুলা প্রতিটা ফ্যাক্ট, প্রতিটা জিনিস আমাকে ফ্যাক্ট চেক করে দেখতে হবে। তারপর ক্রস চেক ইনফরমেশন, ক্রস এক্সামিন মানে টেস্ট করে দেখা, ক্রস চেক ইনফরমেশন, চেক স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট অ্যাক্রস আনরিলেটেড সোর্সেস। স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই যে যা ডাটাগুলো পেয়েছি একটার সাথে আরেকটার একটা মানে একটা কানেকশন আমাকে তৈরি করার চেষ্টা করতে হবে। স্টেপ 6 অ্যাসেস বায়াস এন্ড অবজেক্টিভিটি। আইসোয়ার পলিটিক্যাল কর্পোরেট লার্নিংস। আইসোয়ার মানে হচ্ছে একটা বাউন্ডারির মতো বলতে পারেন। স্টেপ 7 হচ্ছে ভেরিফাই টাইমলাইন্স। টাইমলাইন্স বলতে একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়। ইন্সপেক্ট ডাটা টাইম স্ট্যাম্পস এন্ড ফাস্ট মুভিং এনভায়রনমেন্টস। আমাকে দেখতে হবে যে যে ইনফরমেশনগুলো খুঁজে পেয়েছি সেগুলো আসলে কোন সময় ইনফরমেশন, সেগুলো অতীতের নাকি বর্তমানে না ভবিষ্যতের, এটা আমাকে দেখতে হবে। আমাকে এইগুলো আসলে ফ্যাক্ট চেক করে দেখতে হবে যে আসলে কোন সময় ইনফরমেশন আসলে পেয়েছি ভাই, এইগুলাই। এটা গেলো আমাদের ফ্রেজ 2। ফ্রেজ 3 আমাকে বলা হয় অ্যাডভান্স ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং। অ্যাডভান্স স্টেপে, এখন স্টেপে বলতে হচ্ছে যে করাবেল ডিটেলস, এখন ভ্যালিডেট কি ফ্যাক্টস ইন্ডিপেন্ডেন্টলি। প্রতিটা ফ্যাক্ট আমাকে চেক করে দেখতে হবে, মানে সিরিয়ালি ফ্যাক্ট চেক করে করে দেখতে হবে। স্টেপ 9 বলছে চেক ফর রেড ফ্ল্যাগস, মনিটর ফর লিঙ্গুইস্টিক স্যানিটাইজেস মিডিয়া টেম্পারিং। এখানে বলতে পারেন এভাবে যে রেড ফ্ল্যাগস বলতে বোঝানো হয় যে এইটা নিয়ে কোনো অ্যালার্টিং ডাটা, লাইক আমার কোনো মিডিয়াতে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছিল কিনা, ওইটাই। তারপর স্টেপ 10 ইউজ জিওলোকেশন কনটেক্সট। এইটার যে কনটেক্সট যেটা হচ্ছে সেই যা মিডিয়া বা সেটা ফিজিক্যাল লোকেশন বা জিও লোকেশন, এটাকে আমাকে ইউজ করে এটাকে কনটেক্সটটাকে মানে বের করার চেষ্টা করতে হবে, মানে পিন ডাউন ফিজিক্যাল অরিজিনস অফ মিডিয়া। স্টেপ 11 অ্যাপ্লাই ডিজিটাল ফরেন্সিক্স, অ্যানালাইজ ফাইল মেটাডাটা এন্ড ইমেজ এরর লেভেলস। এখন মেটাডাটা অ্যানালাইজ করা যায় কোন একটা ইমেজের কিভাবে, সেটা নিয়ে আমরা সামনে দেখবো, বাট এটা একটা চেক, একটা ফ্যাক্ট। এটা হচ্ছে আমাদের যে প্রফেশনালের মতে এই 16 প্রসেস, আপনাকে এইরকম যে 16 প্রসেস, এই 16টা প্রসেস আপনাকে ফলো করতে হবে, ওই কোনো বাধ্যবাধকতা নেই, বাট ইট ইজ অ্যাকর্ডিং টু এ প্রফেশনাল, ইট ইজ নট মি এগেইন। স্টেপ 12 হচ্ছে এঙ্গেজ এসএমই, রিভিউ টেকনিক্যাল ডাটা উইথ ডোমেইন এক্সপার্ট। আর ফাইনালি ফেজ ফর ইন্টিগ্রেটেড রিপোর্টিং ইটারেশন, লাইক স্টেপ 3 বলতে মেইনটেইন চেইন অফ কাস্টডি, তো সিস্টেমেটিক রেকর্ড অ্যাকুইজিশন পাস। তারপর স্টেপ ফর ডকুমেন্ট ফাইন্ডিংস, আপনি যা যা ডকুমেন্ট পেয়েছেন সেগুলোকে ডকুমেন্ট করবেন। তারপর রিপোর্ট রেজাল্ট, আমরা ডেলিভার করবো আমাদের রেজাল্টটাকে। তারপর 16 হচ্ছে অ্যাডাপ্ট এন্ড ইটারেট, রান দ্য প্রসেস রিকার্সিভলি এজ নিউ এভিডেন্স ইমার্জেস। তো আমরা মানে কন্টিনিউয়াসলি মানে ফাইন্ডিংটা খুঁজবো, যা প্রসেস আমরা করছি এটা আবার স্টেপ 1 থেকে শুরু হবে, আবার 16 এইভাবে কন্টিনিউয়াসলি করার চেষ্টা করব। এটাই আমাকে বোঝানোর চেষ্টা করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে 16 প্রসেস নিয়ে আমি কথাবার্তা বললাম, এটা আমি জানি আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, কি বলছে কি গেছে আমি কিছুই বুঝতে পারছেন না, আমি জানি।
অ্যান্ড এটা হওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণটা আসলে খুবই সিম্পল। লাইক কই থেকে শুরু করলো, কই শেষ হয়ে গেল, মাথায় থাকে না। এরা হচ্ছে কোন প্রফেশনাল, যার আসলে হিউজ অনেক বছর অসিন্টের এক্সপিরিয়েন্স আছে তার মতে এটা। তো এই জন্য সে খুবই হাই লেভেলে কোনো একটা কনটেক্সটে কথাবার্তা বলেছে, রাইট? আমাকে যে 16টা প্রসেস ফলো করতেই হবে এরকম না। আমি আপনাদের দেখাবো লাইভ, আমি জাস্ট থিওরিতেই আটকে আছি। থিওরি আছে ক্লাসটা হয়তো থিওরি ছিল, কারণ এগুলা বলা আমার মতে গুরুত্বপূর্ণ ছিল। বাট এইরকম ব্যাপার না যে এইগুলা আমি যেভাবে করেছি সেভাবেই আপনাকে করতে হবে, এইগুলো বা এই যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে, এরকম না। আমি ইজিলি দেখাবো, আমি দেখাবো কিভাবে করতে হবে। আমি আমার চেকলিস্টটাও শেয়ার করবো, দরকার পড়লে শেয়ার করবো, বাট সবার সাথে না। যারা আমার কাছে পার্সোনাল গাইডলাইন্স আছে, আমার একটা টিম, ছোটখাটো টিম অলরেডি বানিয়ে ফেলছি সিরিয়াস স্টুডেন্টদের মাঝে কে নিয়ে, ওদের কাছেই শেয়ার করব, ওরা এটা ফলো করতে পারে। আর আমি অবশ্যই এই ভিডিওতে তো দেখাবোই যে কিভাবে আসলে ওসিন করতে হয়, ওসিন আমরা সিটিএম অনেকগুলো খেলবো, তারপর আপনাদেরকে কাজ দিব যেগুলো আপনাকে করতে হবে। তো এটা গুরুত্বপূর্ণ যে এই 16 ফলো করতে হবে, আপনার নিজস্ব অ্যাপ্রোচ তৈরি করতে হবে ভবিষ্যতে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। সো আর ফাইনালি অ্যাপ্লিকেশন কনসিস্ট গ্লোবাল অসিন ইম্প্যাক্ট। গ্লোবাল অসিন ইম্প্যাক্ট নিয়ে এগুলো হালকা পাতলা কথাবার্তা, যে আমরা অসিন কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি, এখানে কি কি ইম্প্যাক্ট করছে আমাদের মানে অসিনটে। এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা ইউজ করছি, সাইবার সিকিউরিটিতে আমি অসিন ইউজ করি, জার্নালিজম অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আমরা ইউজ করি, হিউম্যানিটেরিয়ান এইড এনভায়রনমেন্ট আমি ইউজ করি, বিজনেস ইন্টেলিজেন্স বিআইজি আমি ইউজ করি। এই এতগুলো জিনিস আমি অসিন ইউজ করা হচ্ছে। অসিন যে সাইবার সিকিউরিটির জন্য জাস্ট ইউজ হয় এরকম না, অসিন অনেক কাজ, লাইক সাইবার সিকিউরিটি, থ্রেট মনিটরিং, ডিজিটাল ফরেন্সিক্স এন্ড কাউন্টার ইনফরমেশন। জার্নালিজম অ্যাকাউন্টেবিলিটি নিয়ে বললে ফ্যাক্ট ভেরিফিকেশন এন্ড আনকভারিং সিস্টেমেটিক মিসকন্ডাক্ট। হিউম্যানিটেরিয়ান এইড এনভায়রনমেন্ট নিয়ে যদি আমি কথাবার্তা বলি, রিয়েল টাইম ক্রাইসিস ম্যাপিং, ড্যামেজ অ্যাসেসমেন্ট এন্ড ট্র্যাকিং ডিফরেস্টেশন। বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে বললে মার্কেট শিফট, অ্যাসেট প্রোডাক্ট এন্ড সাপ্লাই চেইন ম্যাপিং। ন্যাশনাল সিকিউরিটি নিয়ে বললে জিও পলিটিক্যাল রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড ট্যাকটিক্যাল টার্গেট মনিটরিং। এত জিনিস ইউজ হচ্ছে, বাট আমরা সাইবার সিকিউরিটিতেই আছি, ওইটা নিয়ে আমরা বেশি কথাবার্তা বলবো। বাট আমাদের জানা দরকার ছিল যে আসলে অসিন কত জায়গায় ইউজ হয়, জাস্ট আমি জানাও দরকার ছিল, তাই বললাম। আজকের ক্লাস আমি যে থিওরি ছিল অনেকের কাছে বোরিং লেগেছে, বাট ইম্পর্টেন্ট ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলার আসলে চেষ্টা করেছি। সো যদি কারো কোনো টপিক বা কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারে। বাট আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখছি, পরবর্তী ক্লাস কালকে আসবে। সো আসসালামু আলাইকুম।